এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টারের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু এমসিকিউ অ্যান্ড সিকিউ কমপ্লিট করাবো যেটা থেকে তোমরা তোমাদের এক্সামগুলোতে ডেফিনেটলি কমন পাবা। অ্যান্ড আজকের ক্লাসে আমি তোমাদেরকে বেসিক থেকে কিছু টপিক পড়াই দিব যাতে করে এই একটা ক্লাস দেখে তুমি তোমার এক্সামে কমন পেতে পারো। তাই চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের এই চ্যাপ্টারটার নাম হলো উৎপাদন ব্যয় ও আয়। তার মানে আমরা তিনটা জিনিসই আমাদেরকে আজকের ক্লাসে কভার আপ করতে হবে। তো আমাদের এমসিকিউগুলো আমরা চলো প্র্যাকটিস করা শুরু করি। আগে অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে আমরা মূলত বুঝে থাকি নতুন উপযোগ সৃষ্টি, মানে নতুন কোনো প্রোডাক্ট এর নিড বাজারে তৈরি করা। এরপরে উৎপাদনের জীবন্ত উপকরণ কি? উৎপাদনের জীবন্ত উপকরণ হলো শ্রম। উৎপাদনের জীবন্ত উপকরণ কি? শ্রম। কোনো বইয়ে শ্রম পাশাপাশি সংগঠনটাও দেয়া থাকে, বাট যদি দুইটা অপশনই থাকে আমরা শ্রমটাকে প্রায়োরিটি দিব। ওকে, অর্থনীতিতে উৎপাদন উপকরণ কয়টি? অর্থনীতি উৎপাদন উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, যেটা আমরা একটু পরে পড়ব। অর্থনীতিতে উৎপাদিত উপাদানকে উৎপাদিত উপাদানকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের মূলধন। মানে আমরা উপাদান থেকে যেটা তৈরি করি সেটা হলো আমাদের মূলধন হয়ে যায়। কাগজ থেকে বই তৈরি, এটি কোন ধরনের উপযোগ? এটা হলো আমাদের রূপগত উপযোগ। ট্রান্সফার হয়েছে, আমরা জানি গত চ্যাপ্টারে আমরা পড়ছি, মানে সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়ছি উপযোগ কি? উপযোগ মানে হলো অভাব পূরণ করার ক্ষমতা, সেটাকে আমরা 6টা ভাগে ভাগ করে থাকি। এরপরে আখের ছোবড়া থেকে কাগজ তৈরি করা হলে এটি কী ধরনের উপযোগ? এটা রূপগত উপযোগ। গায়কের গান কোন ধরনের উপযোগ? এটা হলো সেবাগত উপযোগ, কারণ তার গানের মাধ্যমে সে আমাদেরকে সার্ভ করতেছে। আইনজীবীর আইন সহায়তা কোন ধরনের উপযোগ? এটা হলো আমাদের সেবাগত উপযোগ, কারণ আইনজীবীরা বা লয়ার আমাদেরকে সেবা প্রদান করে থাকে। এরপরে উৎপাদনের চিরস্থায়ী উপাদান কি? উৎপাদনের চিরস্থায়ী উপাদান হলো ভূমি, যেটা আমরা কখনো পরিবর্তন করতে পারবা না। তুমি কি তোমার পায়ের নিচের মাটিকে পরিবর্তন করতে পারবা না। কে উৎপাদনের ঝুঁকি বহন করে? ডেফিনেটলি সংগঠক, যে পুরো জিনিসটাকে তৈরি করে থাকে সেই তো এটা ঝুঁকি বহন করবে। উৎপাদনের সাথে কোনটির সম্পর্ক প্রকাশ পায়? এটার সাথে আমার উপকরণের সম্পর্ক প্রকাশ পায়। এখন অনেকে একটু ভাইয়া উপকরণ কি, এটা কি, চলো তোমাদেরকে এবার বুঝাই দিই উপকরণ কি, তারপর হলো বাকি যে টার্মগুলো আছে। ক্লাসের স্টার্টিংয়ে আমরা একটা জিনিস পড়লাম, সেটা হলো উৎপাদনের উপকরণ। মনে রাখবা উৎপাদনের উপকরণ হলো 4টা। উৎপাদনের উপকরণ কয়টা? উৎপাদনের উপকরণ হলো 4টি। কোশ্চেন হলো কি কি? ভূমি, যেটাকে আমরা ল্যান্ড বা এল দিয়ে প্রকাশ করি। শ্রম, যেটাকে আমরা ল্যান্ডকে আমরা ল্যান্ডই বলবো, আর শ্রমকে আমরা লেবার বলবো, বাট এল দিয়ে প্রকাশ করব শুধুমাত্র। ঠিক আছে, শ্রমকে লেবার বলবো বাট এল দিয়ে প্রকাশ করব। ভূমি, শ্রম, মূলধন, যেটাকে আমরা ক্যাপিটাল বলি বাট যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করব। আর সংগঠন, যেটাকে আমরা অর্গানাইজেশন বলে থাকি। অর্গানাইজেশন বলে থাকি। তো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমাদের এক্সামের ভিতরে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এক্সামে জাস্ট এই দুইটার জিনিস থেকে বেশি প্রশ্ন আসবে, কারণ ভূমি এটা চিরস্থায়ী, সংগঠন একটা সার্টেন টাইম পর তৈরি করা হয়, বাট এই দুইটা জিনিস থেকে আমরা মূলত এক্সামগুলোতে অ্যান্সার করব। ওকে, এরপরে আমাদের যেহেতু এই টপিকটা আমরা বুঝে গেলাম, দেন আমাদের একটা টপিক আছে অপেক্ষক। কি আছে? অপেক্ষক। মনে রাখবা কোনো একটা জিনিসের ইনপুটের কারণে আউটপুটে যে পরিবর্তন হয় তাকে আমরা বলবো অপেক্ষক। কিভাবে? অপেক্ষক মানে হলো তোমার সম্পর্ক, বা হলো তোমার মনে করো একটার সাথে আরেকটা রিলেশন। তুমি মনে করো দোকানে গিয়ে তুমি দোকানদারকে 100 টাকা দিয়ে বললো তুমি একটা আইসক্রিম কিনতে চাও। ওকে, দোকানদার তোমাকে ওই 100 টাকার বিপরীতে কী ধরনের আইসক্রিম দিবে ওইটাই হইলো অপেক্ষক। তুমি 10 টাকা দিলে এক ধরনের আইসক্রিম পাবা, 50 টাকা দিলে এক ধরনের আইসক্রিম পাবা, 100 টাকা দিলে আরেক ধরনের আইসক্রিম পাবা। এই যে পার্থক্য, এই পার্থক্যের কারণে আমাদের রেজাল্টে যে পরিবর্তনটা হবে এইটাই হইলো আমাদের কি? এটাই হলো আমাদের অপেক্ষক। মানে এই দুইটার রিলেশনটাই হলো আমাদের অপেক্ষক। অপেক্ষককে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। একটা হলো আমাদের স্বল্পমেয়াদী অপেক্ষক, আর একটা আছে হলো আমাদের দীর্ঘমেয়াদী অপেক্ষক। স্বল্পমেয়াদী অপেক্ষক, দীর্ঘমেয়াদী অপেক্ষক। মনে রাখবা এই চ্যাপ্টার থেকে তোমাদের 2টা সিকিউ আসবে, 20 মার্ক, অ্যান্ড কোনো জায়গায় 30 মার্কও আসতে পারে। সো আমরা জাস্ট এই বেসিকগুলো একটু জেনে রাখি। ডেফিনেশন আমরা
না জানলেও চলবে, কারণ এই ডেফিনেশন নিয়ে আমি তোমাদের এই চ্যাপ্টারের উপর একটা ডিটেলসে প্লেলিস্ট বানাইছি, যেটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ওকে, এরপরে যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে সেটা কি, সেইটা হইল আমাদের এই যে TU AU MU, তারপর হইল আমাদের আরো আছে TC AC MC, TR AR MR। এটা হলো আয়, এটা হলো ব্যয়, এটা হলো উপযোগ। আমাদের এই চ্যাপ্টার থেকে মূলত কোশ্চেনগুলা এই জায়গাগুলো থেকেই আসবে, এই জায়গাগুলো থেকে আমাদের মূলত কোশ্চেনগুলো এসে থাকবে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা ধরনের কোশ্চেনটাকে কাভার আপ করাই দিই, যাতে করে তোমরা কোনটা কিভাবে বের করতে। দেখো, মোট গড় প্রান্তিক, মোট গড় প্রান্তিক, মোট গড় প্রান্তিক, এইটা হইলো আমাদের আয়, আর মানে রেভিনিউ, সি মানে হইলো ব্যয়, আর হলো ইউ মানে হইলো উপযোগ। সো দেখছো আলটিমেটলি কিন্তু সবগুলোর ক্যালকুলেশন টিসি থেকে এসি, টিসি থেকে এমসি, সবগুলোর ক্যালকুলেশন একই রকম। আমি তোমাদেরকে জাস্ট একটা ম্যাথ করাই, সেই ম্যাথটা করে তুমি পুরাটা বুঝে যাবা যে কোশ্চেন আসলে এই চ্যাপ্টার থেকে আসলে কিভাবে অ্যান্সার করতে হবে। আমাদের পরীক্ষার মধ্যে আমাদেরকে সিম্পলি এরকম একটা বক্স দিয়ে দিবে। এই বক্স দেওয়ার পরে ওকে, আমাদের এরকম একটা সিম্পল বক্স দিয়ে দিবে। বক্স দেওয়ার পরে আমাদেরকে বলে দিবে যে মনে করো কি দিবে, পরিমাণ বা কিউ, কিউ এর মান দিয়ে দিল, আর হইলো আমাদের দিয়ে দিল টিসি, টিসি এর মান দিয়ে দিল। তো কিউ এর মান মনে করলো 1 2 3 4। ওকে, এবার আমাদেরকে দিবে হলো টিসি এর মান। টিসি এর মানটা কি, টিসি এর মানে হলো আমাদের মোট ব্যয়, টিসি মানে কি আমাদের মোট ব্যয়, এগুলো আমাদের দিয়ে দিবে। টিসটা আমাদের এক্সামে মোটামুটি দিয়ে দেয়, টিটা আমাদের টিসি বা TU আমাদেরকে এক্সামে দিয়ে দিবে, বা TR এর ক্ষেত্রে আবার আমাদেরকে বের করে নিতে হবে পরিমাণ আর টাকার দ্বারা গুণ করে। তো আমাদেরকে মনে করো এখানে টিসি দিয়ে দিল, কিভাবে দিল, মনে করো এখানে আমাদের প্রথমে দিছে 10, এরপরে আমাদের দিছে 15, এরপরে মনে করো আমাদের দিছে 20, এরপরে মনে করো আমাদের দিছে 25। ওকে, বা আর একটু ডিফারেন্টও হইতে পারে, একটু ডিফারেন্ট করে দিই, যাতে না হলে আমরা সবগুলো মানাবে সমান হয়ে যাবে। 15 দিছে, এটা দিছে 13, এটা দিছে হলো 17, এন্ড আমাদের এটা দিছে আবার মনে করো 22 দিল। তোমাদেরকে এক্সামে বলবে যে উদ্দীপক থেকে তোমার উদ্দীপকের মোট ব্যয়ের সূচি থেকে তোমার গড় ব্যয় প্রান্তিক ব্যয় বের করো। গ নাম্বারে দিবে, এটা গ নাম্বারে দিবে গড় ব্যয় বের করো। ঘ নাম্বারে দিবে যে গড় ব্যয়, মোট ব্যয়, প্রান্তিক ব্যয়ের চিত্র একসাথে আঁকো। চলো কিভাবে বের করতে হয় আমরা আগে দেখি। মনে করো এটা আমাদেরকে দিল, আমরা জাস্ট একটু কিভাবে বের করতে হয়, জাস্ট আমি ক্যালকুলেশন কিভাবে করতে হয় তোমাদেরকে ওইটা আগে দেখাই দিই। ঠিক আছে, ক্যালকুলেশনটা জাস্ট দেখাই দিচ্ছি, খেয়াল করো। আমরা প্রথমে এসি বাইর করব, তারপরে হলো এমসি বাইর করব। টিসি মানে হলো মোট ব্যয়, এসি মানে হলো গড় ব্যয়, এমসি মানে হলো আমাদের প্রান্তিক ব্যয়। ওকে, টিসি এসি এমসি মানে হলো আমাদের প্রান্তিক অ্যান্ড অলদের যা যা আছে। সো আমাদের যেহেতু মোট ব্যয় থেকে আগে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়টা বের করতে হবে, সো কীভাবে বের করতে হয় চলো আমরা দেখি। আমরা প্রথমে এই 10কে 1 দিয়ে ভাগ করবো, মনে রাখবা টিসি থেকে কিউ ভাগ করলে আমরা এসি পাই। সো 10 ভাগ 1 যদি দেই আমাদের 10ই আসে। এরপরে 13 ভাগ 2 আমাদের কত আসবে, 6.5, এটা থেকে এটা ভাগ করছি। 17 ভাগ 3 কত আসবে, 5.67 আসবে। এরপরে 22 ভাগ 4, এখানে আমাদের কত আসবে, 5.5 আসবে। তার মানে আমরা গড় ব্যয়টা কিন্তু পেয়ে গেছি। এবার আমরা যদি প্রান্তিকটা বের করি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাতে ভেজাল করে। দেখো প্রান্তিকটা খুবই সিম্পল। প্রান্তিকটার ক্ষেত্রে আমাদের অলওয়েজ এই জায়গাটা মাথায় রাখতে হবে। প্রথমে 10 আসছে, আমরা 10 দিয়ে দিব। ওকে, 13 থেকে 10 মাইনাস করলে 3 থাকে, 17 থেকে 13 মাইনাস করলে 4 থাকে, 22 থেকে 17 মাইনাস করলে কত থাকে, 22 মাইনাস 17, 5 থাকে। বুঝতে পারছো? এসি টিসি দেওয়া আছে, এসি বের করছি, এমসি বের করছি। এবার আমাদেরকে যা বলবে এই মানগুলা থেকে তুমি চিত্র আঁকো। আমি দেন এগেইন বলতেছি তোমাদেরকে, এই চ্যাপ্টারের উপরে একটা ফুল ডিটেইলস ক্লাস আছে। আজকে ক্লাসে আমি তোমাদেরকে জাস্ট জিস্ট বোঝাচ্ছি,
জাস্ট জিস্ট, এমসিকিউ প্লাস টপিকের বেসিসে জিস্ট বোঝাচ্ছি। ওকে, আমরা একটা চিত্রের ভিতরে তিনটাই এঁকে ফেলবো, খেয়াল করো একটা চিত্রের ভিতরে তিনটা আঁকবো। কি কি আছে আমাদের? টিসি, এসি, এমসি, আর এটা হলো আমাদের কিউ। 0 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 দিলাম। ওকে, এবার চলো আমরা উপরে মানগুলো একটা একটা করে দেই। আমাদের বেসিক মানগুলো কি কি? তার মানে আমাদের 1 2 3 4 করে 22 পর্যন্ত যাইতে হবে, নাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। দেখো, কারণ এখানে আমাদের পার্সেন্টেজ আছে, আবার অ্যাকুরেট মানও আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটাকে আমরা এবার একটু ছোট করব। 16 17 18 19 20 21। দুইটা দিয়ে রাখলাম। টিসি, এসি, এমসি 1 2 3 4 5, কলমটাকে একটু চিকন করে নিই। 5 6 7 8 9 10 13 14 15 16 17 18 19 20। আরে বাবা, এখনো হয় নাই। এখনো যদি না হয়ে থাকে তাহলে আমরা একটু ছোট করি, একটু ছোট করে দেন হলো আমরা করে ফেলি। ইয়াপ, 20 21 22 21 22 সবগুলো চলে আসছে আমাদের। টিসি, এসি, এমসি করে ফেললাম আমরা। চলো এবার আমরা একটা একটা করে আঁকি। 1 হলে 10, 1 হলে 10, 2 হইলে 13, 2 হইলে 13, 3 হইলে 17, 3 হইলে 16 17, 3 হইলে 16 17, 4 হইলে 22 দিছি, বিন্দুগুলা দিছি, দিলাম। জাস্ট এইখান থেকে যাব, এই গেলাম এই গেলাম এই গেলাম এই গেলাম। এটা হলো টিসি রেখা, দেখছো? টিসি রেখা দিয়ে দিছি। এবার আমরা এসি রেখা আঁকবো। আমি তোমাদের জন্য এসি রেখাটা একটা অন্য কালারে আঁকি, যাতে করে তোমাদের বুঝতে ইজিয়ার হয়। 1 হলে 10, সিমিলারলি 1 হলে 10, 2 হলে 6.5, 2 হলে 6.5, মানে 6-এর থেকে একটু উপরে, 7-এর থেকে একটু নিচে। ওকে, 3 হইলে 5.6, 3 হইলে 5-এর থেকে একটু উপরে গেলাম, এই যে। আর 4 হলে 5.5, 4 হলেও 5.5, 4 হলেও 5-এর থেকে একটু নিচে। দেখো, 5-এর থেকে একটু নিচে, একটু নিচে, 5 থেকে একটু নিচে। আমি কলমটাকে আর একটু চিকন করি, তাহলে ইজিয়ার হবে। 5-এর থেকে এইটা থেকে একটু নিচে গেলাম, এই যে দেখছো? ওকে, এবার কি করব? এই যে দিলাম না, এই গেলাম এই গেলাম এই যে গেলাম, শেষ। এটা হইলো আমাদের এসি রেখা গেল। টিসি গেল, এসি গেল। এবার আসতেছি আমরা এমসি রেখায়। কোন রেখায়? এমসি রেখায়। সো এমসি রেখার ক্ষেত্রে আমাদের সেম, এখানে সবগুলো। এটা 10 দিলাম, 10, 2 হইলে 3, 2 হইলে কত? 2 হইলে 3, এই যে গেল এখানে। 3 হইলে 4, 3 হইলে 4, 4 হইলে 5, 4 হইলে 5, এই যে গেল। দেখো, এই আসলো এই আসলো এই আসলো এই আসলো, এই উঠাই দিলাম। এই যে এমসি রেখা, দেখছো? একটা চিত্রের ভিতরে আমি 3টা আঁকায় দিছি। অ্যান্ড এইভাবে করে তোমরা যদি এক্সামে আঁকো, তাহলে ডেফিনেটলি তোমরা একটা ভালো মার্ক পাবা। অ্যান্ড প্লাস ট্রাই করবা এই চিত্রগুলো গ্রাফ পেপারে আঁকতে, ওকে, যাতে করে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারো। অ্যান্ড ডেফিনেশনগুলো ভালোভাবে ক্লিয়ার করে দিয়ে দিবা। বুঝতে পারছো? একটু আগে তোমাদেরকে দেখাইছি না, আমি মাত্র তোমাদেরকে টিসি রেখাটা দেখাইলাম। সিমিলারলি টিইউ রেখা, সিমিলারলি টিআর রেখা। জাস্ট স্পেসিফিক্যালি একটা টিআর যদি বের করতে হয়, মনে করো কোনো একটা প্রোডাক্টের তুমি দাম বের করবা। দাম বের করতে গেলে আমাদের কি হয়? আমরা কয়টা প্রোডাক্ট কিনছি, মানে কিউ ইন্টু প্রোডাক্টের প্রাইস দিয়ে গুণ করতে হয় না? আমরা কয়টা প্রোডাক্ট কিনছি, প্রোডাক্টের পরিমাণ ইন্টু প্রোডাক্টের দাম,
এই দুইটা দিয়ে গুণ করলেই কি হয়ে যায়, এই দুইটা দিয়ে গুণ করলে আমাদের আয়টা চলে আসবে। অ্যান্ড সেমভাবে আমরা টিআর বের করব, এমআর বের করে ফেলবো। প্লাস এখান থেকে আরেকটা জিনিস আছে, যদি কোনো এখান থেকে আবার এই টিআর এর ক্ষেত্রে আমাদের দুই ধরনের বাজার আছে, একটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেকটা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতা, পূর্ণ প্রতিযোগিতা মানে কি? পূর্ণ প্রতিযোগিতা মানে হলো যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা আছে, অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা, অসংখ্য ক্রেতা ও বিক্রেতা আছে, তাকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলি। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হইল কিছু সংখ্যক ক্রেতা, কিছু সংখ্যক বিক্রেতা ও ক্রেতা। আর মেন কথা কিছু সংখ্যক বিক্রেতা আছে, মানে মার্কেটটা পুরোটা ডমিনেশন হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে মনে রাখবা আমাদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে টিআর, এআর, এমআর এর থেকে। যদি কোনো ম্যাথের ক্ষেত্রে টিআর আর এমআর সমান হয়, টিআর আর এমআর এর মান সমান, তাহলে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যদি টিআর আর এমআর এর মান সমান না হয় তাহলে হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি এখানে লিখে দিচ্ছি তোমার এআর আর এমআর, পি ইজ ইকুয়াল টু এআর, পিআর, এমআর, এই তিনটা যদি সমান হয় তাহলে হবে পূর্ণ প্রতিযোগিতা। যদি এআর ইজ নট ইকুয়াল টু এমআর হয় বা পি ইকুয়াল টু, মানে এই তিনটা যদি সমান না হয় তাহলে হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এটা মাথায় রাখলেই হয়ে যাবে। ওকে, সো এই চ্যাপ্টারের যে বেসিক মোটামুটি কনসেপ্ট আছে, তোমাদের উৎপাদনের উপকরণ, অপেক্ষক, তারপর মেইন যে ম্যাথটা যেখান থেকে আসবে, চিত্রটা যেভাবে করে আঁকবা, এই জিনিসগুলো আমি তোমাদেরকে মাত্র বোঝাই দিলাম যাতে করে তোমাদের এই টপিক নিয়ে আর কোনো ধরনের প্রবলেম না থাকে। চলো বাকি এমসিকিউগুলো আমরা একটা একটা করে আবার একটু কমপ্লিট করি। এরপরে আমাদের আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বিশেষ প্রযোজ্য হয় কখন? কৃষির ক্ষেত্রে, কারণ আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এরপরে যাচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ কি? উৎপাদনের জীবন্ত উপকরণের যে দুইটা, শ্রম আর সংগঠন, দুইটা, কারণ সংগঠনের ভিতরে মানুষ কাজ করে, শ্রমের ভিতরে মানুষ কাজ করে। এরপরে কোনো দ্রব্যের প্রতিটি এককের মূল্যকে কি বলা হয়? এটাকে বলা হয় গড় আয়। প্রতিটি এককের মূল্যকে আমরা বলবো গড় আয়। কোনটি শ্রম নয়? শ্রম নয় কোনটা? গৃহিণীর কাজ। আমাদের আম্মুরা বাসায় কাজ করে, এটা কি শ্রম? এটা শ্রম না, মানে ইটসেলফ এটা কাজ হবে, ওটা শ্রম, অর্থনীতির ভাষায় শ্রম না। স্বল্পকালে কোনটি পরিবর্তনশীল ব্যয়? ওকে, আমাদের ব্যয়গুলোর মধ্যে অনেক ধরনের ব্যয় আছে। পরিবর্তনশীল ব্যয় কি, স্থির ব্যয় কি, মোট ব্যয় কি, ওকে, এগুলো নিয়ে আমাদের একটা ডিটেলস ক্লাস দেওয়া আছে। আজকের ক্লাসে জাস্ট জিস্ট পড়াচ্ছি তোমাদেরকে। স্বল্পকালে কোনটি পরিবর্তনশীল ব্যয়? স্বল্পকালে পরিবর্তনীয় ব্যয় হলো জমি ক্রয়, এটা হলো পরিবর্তন হয়ে থাকে। স্থির ব্যয় কাকে বলে? যে ব্যয়টা স্থির থাকে। প্রাথমিক ব্যয় স্থির ব্যয়। যেমন তুমি মনে করো একটা কোম্পানিতে কাজ করো, ওই কোম্পানির যে ভাড়া, ওই কোম্পানির থাকার যে ভাড়া, ওইটাকে আমরা বলতেছি স্থির ব্যয়। যেসব উৎপাদকের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে আমরা বলবো চূড়ান্ত দ্রব্য, মানে যে প্রোডাক্ট আমরা আলটিমেটলি ইউজ করে থাকি। অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রি করে যে অতিরিক্ত আয় হয় তাকে কি বলা হয়? তাকে আমরা বলে থাকি প্রান্তিক আয়, এক্সট্রা যে আয়টা হয় আমাদের। ফার্মের স্থির ব্যয় কি? ফার্মের স্থির ব্যয় হলো বাড়ি ভাড়া। ফার্মের স্থির ব্যয়কে আমরা কি বলে থাকি? বাড়ি ভাড়াকে আমরা ফার্মের স্থির ব্যয় বলে থাকি। ডাক্তারের চিকিৎসা কোন ধরনের উপযোগের সাথে সম্পর্কিত? এটা হলো সেবাগত উপযোগের সাথে সম্পর্কিত, কারণ ডাক্তার আমাদেরকে সেবা দিয়ে থাকে। উৎপাদনের উৎপাদিত উপাদান বা উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে কি বলে? তাকে বলা হয় মূলধন। এরপরে অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য যে অতিরিক্ত ব্যয় হয় তাকে আমরা কি বলবো? প্রান্তিক ব্যয়, এক্সট্রা যে ব্যয়টা হচ্ছে। বাই দ্য ওয়ে, এমসিকিউগুলো কিন্তু ম্যাক্সিমাম বিভিন্ন টপ কলেজ অ্যান্ড বোর্ডের এমসিকিউ, তাই ভালোভাবে প্র্যাকটিস করে নিয়ে এগুলা। উৎপাদনের সাথে সম্পর্কিত ব্যয়কে কি বলা হয়? উৎপাদনের সাথে সম্পর্কিত ব্যয়কে আমরা স্থির ব্যয় বলে থাকি, যে ব্যয়টা ফিক্সডভাবে হয়ে থাকে। এরপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রবক্তাকে, এটার প্রবক্তা হলো তোমার আলফ্রেড মার্শাল। এরপর আছে নিচের কোনটি স্থির ব্যয়ের উদাহরণ? স্থির ব্যয়ের উৎপাদন ডিরেক্ট কারখানার ভাড়া, এটি স্থির ব্যয়, এটা অনেক লম্বা সময় পর পর চেঞ্জ হয়। উৎপাদনের এক একক পরিবর্তনে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তা কি? তা হলো প্রান্তিক ব্যয়।
তারপর হলো কোন ব্যয়কে স্থির হ্রাস কোন ব্যয়কে হ্রাস বৃদ্ধির সাথে উৎপাদনে হ্রাস বৃদ্ধি পায়, পরিবর্তনশীল ব্যয় হ্রাস বৃদ্ধির সাথে নির্দিষ্ট পণ্য উৎপাদনে নিয়োজিত একাধিক প্রতিষ্ঠান মিলে কি হয়, শিল্প তৈরি হয়। আর ছোট ছোট যে কোম্পানিগুলো সেটাকে আমরা বলি ফার্ম, অনেকগুলো ফার্ম মিলে একটা শিল্প হয়। লাস্ট ওয়ান, কোনো দ্রব্য উৎপাদনের কোন ব্যয় উৎপাদনের পরিবর্তনশীল ব্যয়ের সাথে সম্পর্কিত, এটা হলো বিদ্যুতের ব্যবহার। তার মানে কতটুকু বিদ্যুৎ ইউজ করবো এটার উপর ডিপেন্ড করে আমাদের বিল আসবে, অ্যান্ড দ্যাটস এটা পরিবর্তনশীল ব্যয়। সো এরই মাধ্যমে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের 3rd চ্যাপ্টারের যে ফুল বেসিক আছে, যেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, এগুলো কভার আপ করালাম, অ্যান্ড টপ 30টা এমসিকিউ কভার আপ করালাম, যেই ক্লাসটা দেখে যাওয়ার মাধ্যমে তোমরা এক্সামে ডেফিনেটলি কমন পাবা। সো অর্থনীতি প্রথম পত্রের 3rd চ্যাপ্টার নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে।